শিক্ষক রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচাইতে খারাপ যদি কোনো এলিমেন্ট থাকে সেটা হচ্ছে শিক্ষক রাজনীতি। এবং এই শিক্ষক রাজনীতির মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আসলে অনেকাংশেই খারাপ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এই শিক্ষকদের মানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যেটা হচ্ছে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা। আন্তর্জাতিক মানের যে শিক্ষক নিয়োগের স্ট্যান্ডার্ড আছে, যেখানে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে, টিচিং অভিজ্ঞতা থাকা লাগবে, আপনার Q1 জার্নাল অথবা Q2 জার্নালে আপনার পাবলিকেশন থাকা লাগবে, এবং এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার মাধ্যমে, রেজাল্টের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার মাধ্যমে যখন আমরা শিক্ষক নিয়োগ দিব তখন হচ্ছে আমরা যোগ্যতাটাকে প্রায়োরিটি দিতে পারবো এবং এই দলাদলির ঊর্ধ্বে গিয়ে আমরা শিক্ষকটাকে নিয়োগ করতে পারবো। যে বর্তমানে রাজনৈতিক যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর ব্যাপারে শিক্ষার্থীরা অনেক বেশি সন্দিহান, এবং সেই প্যানেলগুলো আমার কাছে যেটি মনে হচ্ছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। যে শিক্ষার্থীরা এখন আর কোনো ছাত্র সংগঠনের উপর সেভাবে ভরসা রাখতে পারছে না। এটা তাদের বিগত দিনের যে ট্রমাগুলো আছে, বিগত দিনের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটারই একটা প্রতিফলন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ঘোষণা করলাম তখন থেকেই আমি শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম আগ্রহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করেছি যে তারা আমাকে অন্য ক্যান্ডিডেটদের থেকে স্পেশালি নিচ্ছে। প্রথম প্রত্যাশা যেটা সেটা হচ্ছে ডাকসু প্রতি বছর হবে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে অর্গানগুলো আছে শিক্ষকদের মধ্যে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিন্তু নিয়মিত নির্বাচন হয়, এবং নিয়মিত নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা আসলে কোনোভাবেই নিশ্চিত হচ্ছে না। এবং এর ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট কিন্তু খুব একটা হচ্ছে না, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য যে কাজ করব সেই কাজটা কিন্তু হচ্ছে না। এবং ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সমস্যায় থেকে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যখন শিক্ষার্থীরা আসলে হল সমস্যায় ভুগছে, আবাসন সমস্যায় ভুগছে, ঠিক সেই সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরের যে কনক্রিটের স্তর বসানো হয়েছে এবং সেটাকে হচ্ছে নষ্ট করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করার মাধ্যমে। তো এখানে আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ছাড়া এটার আর কোনো বিকল্প নাই। এবং আমার প্রত্যাশা যে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না, বরং যেসব শিক্ষার্থী প্রতিনিধি হবে তাদের জবাবদিহিতা, যে তারা যে ইশতেহার এবং আশ্বাস দিচ্ছে সেই ইশতেহার এবং আশ্বাসগুলো তারা কতটুকু পালন করছে, এবং একই সাথে সাথে প্রশাসনকেও একটা জবাবদিহিতার আওতায় আনা, যে তারা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করবে যে তারা ক্যাম্পাসে কি করছে, কতটুকু করছে এবং কেন করতে পারছে না, তাদের অপারগতাগুলা। আমরা দেখতে পেয়েছি যে পূর্বের সময়গুলোতে যখন কোনো হচ্ছে একটা টেন্ডার হতো, সেই টেন্ডার থেকে 5% ভিসির কাছে যেত, 2.5% ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কাছে যেত, 2.5% হচ্ছে সেন্ট্রাল কমিটির কাছে যেত। তো আমরা এই বিষয়গুলো আমরা আর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না, যে কোনো ছাত্র সংগঠনের কাছে কিংবা কোনো হচ্ছে প্রশাসনের কর্মকর্তার কাছে আমার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেটের কোনো অংশ বা পার্সেন্টেজ দিতে হবে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার যেটা প্রত্যাশা, আমি AGS নির্বাচিত হলে আমি এই জবাবদিহিতার জায়গাগুলো অবশ্যই নিশ্চিত করব। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে একজন শিক্ষার্থী যে ধরনের কর্মকাণ্ড বা কার্যক্রমগুলোতে যুক্ত হয় আমি তার সবকটাতেই ছিলাম। আমি আমার একাডেমিক এবং একই সাথে যে আমার কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম, এগুলোর সাথে আমি যুক্ত ছিলাম। আমার ডিফারেন্ট কমিউনিটিগুলোর সাথে এঙ্গেজমেন্ট আছে, এবং আমি গবেষণার সাথে জড়িত ছিলাম। একটা পর্যায়ে যখন জুলাই বিপ্লব হয় তখন সেই জুলাই বিপ্লবে আমি কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করি, এবং 5ই আগস্ট পরবর্তী সময়েও ক্যাম্পাসের যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার্থীদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি কাজ করি, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কাজ করি। এখানে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর, একজন ডিবেটারের, একজন গবেষকের এবং সর্বশেষ একজন আন্দোলনকারী শিক্ষার্থী। এবং পরবর্তীতে আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্টের মতো কাজ করেছি ক্যাম্পাসে, আমার এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, এবং আমার কাছে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার রূপরেখা আছে। আমি দেখিয়েছি কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইনসেন্টিভটা দরকার, যে ইনিশিয়েটিভটা দরকার, সেই ইনিশিয়েটিভটা আমি দিতে পারবো। আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 57টা গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট আছে, সেই গবেষণা ইনস্টিটিউটগুলোতে স্টুডেন্টদেরকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ অফার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 83টা ডিপার্টমেন্ট, সেই 83টা ডিপার্টমেন্টের যে শিক্ষকরা আছেন, আমি যদি গড়ে 10 জন করে শিক্ষক ধরি তাহলে তাদেরকে একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে হবে। এবং এর মাধ্যমে আমরা প্রায় 2000 শিক্ষার্থীকে তাদেরকে সরাসরি গবেষণার জন্য আগ্রহী করতে পারবো, তাদেরকে একটা ইনসেন্টিভ দিতে পারবো এবং গবেষণা কার্যক্রম বাড়ানোর জন্য একটা ইনিশিয়েটিভ নিতে পারবো। এর মাধ্যমে আমি অনেকগুলো শিক্ষার্থীকে তাদেরকে যেমন পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারছি, একই সাথে সেই শিক্ষার্থীদেরকে আমি গবেষণার দিকে এগিয়ে দিয়ে যাচ্ছি। এবং আমার তৃতীয় যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য শিক্ষকদেরকে
তাদের দেশের বাইরে যাওয়ার জন্য হায়ার স্টাডিজের জন্য তাদেরকে হচ্ছে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ দেওয়া হয়, যেখানে শিক্ষকরা অলরেডি প্রিভিলেজড, তাদের একটা প্রোফাইল থাকে, যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা সেটা দিয়ে বাইরের দেশে যেতে পারেন। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা করে কিন্তু কোনো স্কলারশিপের প্রয়োজন নাই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে, যাদের অনেকেরই পাবলিকেশন আছে, খুব ভালো মেরিট আছে, ভালো রেজাল্ট আছে, তারা কিন্তু এই অপরচুনিটিগুলো পায় না। আমরা চাই এই অপরচুনিটিগুলো শিক্ষকদের কাছ থেকে নিয়ে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য, এবং স্টুডেন্টরা এই অপরচুনিটিগুলোর মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় এবং গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে ধাপ, তার প্রথম ধাপ আমরা অতিক্রম করতে পারবো, এবং এর মাধ্যমে এটাকে ধীরে ধীরে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে।